মৃন্ময়ের মাথায় একটা কথাই গেঁথে গিয়েছিল, তার ভালোবাসার মানুষ তাকে টাকা পয়সা সম্পত্তির জন্য ছেড়ে গেছে। এরপর থেকেই ছেলেটা বদলে যায়, লেখাপড়া ছেড়ে এদিক সেদিক ঘুরে টাকা কামানোর চেষ্টা করে। ছোটবেলা থেকেই মৃন্ময়ের কণ্ঠস্বর মারাত্মক ছিল। স্কুলের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে প্রথম পুরস্কার অনেক পেয়েছে। তার দূরসম্পর্কের এক আত্মীয় তাকে গান গাওয়ার জন্য অফার দিয়েছিল, কারণ লোকটার বেশ কিছু পরিচিত লোক ছিল যাদের নিজস্ব মিউজিক ব্র্যান্ড আছে। মৃন্ময় প্রথমে মানা করে দেয়, কারণ সে নিজের গানের ওপর ভরসা করতো না। ছেলেটাকে অনেক বোঝানো হয়েছিল, সেও বলেছিল একটা চান্স নিতে, গান হিট না হলে আর করতে হবে না। মৃন্ময় সবার কথা শুনে একটা ঝুঁকি নিয়েছিল। প্র্যাকটিস থেকে শুরু করে গানের ট্রেনিং, প্রিপারেশন সব কিছু নিয়ে নিজেকে দক্ষ বানিয়ে গেছিল এবং পরবর্তীতে তার গানের ক্যাসেটও বের হয়েছিল। কেউই ভাবেনি ছেলেটার গাওয়া একটা স্যাড গান এতটা ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে মেয়েরা প্রচুর সাড়া দেয়। সে তো ট্রেডিংয়ে ছিল এবং অনেক মিউজিকের কোম্পানি থেকে অফার আসতে শুরু করে। মৃন্ময়ের তখন জেদ ছিল টাকা পয়সা কামানোর, কারণ এটার জন্যই সে তার ভালোবাসাকে পায়নি। তাই তো রাত দিন শরীরের রক্ত এক করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং একজন সাধারণ মৃন্ময় আহমেদ রাজ থেকে বিখ্যাত গায়ক রকস্টার এতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে ছেলেটার সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমির অভাব নেই। সে যেটা চেয়েছিল ওটাই করে দেখিয়েছে, কিন্তু তার সব কিছু থাকলেও ভালোবাসার মানুষ নেই। ঘুরে ফিরে এই একাকিত্বের মধ্যেই থাকতে হয়। সেদিন শুধু একজন প্রেমিক পুরুষ হেরে যায়নি, বরং তার কিশোরকালের নিঃস্বার্থ ভালোবাসা হেরে গেছে। উগ্র স্বভাবের ছেলেটা দিন শেষে এক ভুল মানুষকে ভালোবেসে আচ্ছন্ন ছাড়া। অতীত ভেবে আধার আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। এক বেইমানকে ভালোবেসে তার বোন ঠকেছিল, আর আরেক ছলনাময়ীকে ভালোবেসে ছেলেটা ঠকেছে। সবাই তো আর এক না মৃন্ময়। অতীতে তুই ভুল মানুষকে চুজ করেছিস, তার মানে এই নয় যে তুই বারবার ঠকবি। দুনিয়া থেকে না পালিয়ে একটু আশেপাশে চেয়ে দেখ, ওই মেয়েটার থেকে 1000 গুণ ভালো মেয়ে পাবি, যে কিনা শুধুই তোকে ভালোবাসবে। আধার বন্ধুর কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে। মৃন্ময় কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বিড়বিড় করল, আই হেট ফাকিং লাভ। আধার একটু রাত করেই নিজের রুমে এলো এবং এসে বউকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে যায়। সে বারান্দা, ওয়াশরুম, বেডের নিচে চেক করেও মেয়েটাকে পেল না। সোফার মাঝে টুনাটুনি ঘুমাচ্ছে। এরা বেশিরভাগ রুমে নয়তো বাগানেই থাকে। সে আশেপাশে আরেকবার নজর বুলিয়ে নিয়ে বাইরে চলে গেল। এত রাতে মেয়েটা আবার কোথায় আছে কে জানে। একটা রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই আধারের পাজোড়া থেমে যায়। সে স্পষ্ট শুনতে পাচ্ছে তার বউয়ের খিলখিল করে হাসার শব্দ। তার মানে মেয়েটা এই রুমে তার বোনদের সাথে আছে। আধার দাঁতে দাঁত চেপে বন্ধ দরজায় নক করল। কিছুক্ষণ পর ছায়া দরজা খুলে দিল এবং দুলাভাইকে দেখে বলল, কিছু বলবেন ভাইয়া? আধার দুহাত প্যান্টের পকেটে গুজে শান্ত গলায় বলল, তোমার আপুকে বলো আমি ডাকছি। ছায়া মাথা চুলকিয়ে আর চোখে বিছানার দিকে তাকায়, তারপর আমতা আমতা করল, আসলে আপু না, মানে আসলে আপু। আধার অধৈর্য হয়। সে ছায়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে দেখে তার বেয়াদব বউটা ঘুমিয়ে আছে। তার পাশে মায়াও আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে মগ্ন, অথচ একটু আগেই সে এদের হাসির শব্দ শুনেছে। এই দৃশ্য দেখে আধারের চোয়াল শক্ত হয়। তার মানে বেয়াদবটা আজ তার কাছে থাকবে না, আর এর জন্যই ঘুমের ভান করে পড়ে আছে। তার তো ইচ্ছে করছে মেয়েটাকে মাথায় তুলে একটা আছাড় মেরে সব নাটক বের করে দিতে, কিন্তু না, সে মেয়েটাকে এইভাবে হার্ট করবে না, বরং অন্যভাবে শায়েস্তা করবে। আধার মনে মনে শয়তানি হেসে শালি সাহেবার উদ্দেশ্যে বলল, তোমার আপু তো ঘুমিয়ে গেছে, আচ্ছা থাক, ওকে বিরক্ত করতে হবে না। এক দৃষ্টিতে এখানে থেকে ভালোই হয়েছে। আমি এখন গিয়ে মিনার সাথে আড্ডা দিতে পারবো। মেয়েটা অনেকক্ষণ ধরে আবদার করছিল। যাই হোক, তুমি ঘুমিয়ে যাও, গুড নাইট।
এ কথা বলে আধার চলে গেল আর সঙ্গে সঙ্গে আলো এক লাফে উঠে বসলো। তার মানে লোকটা ওই মেয়েটার সাথে আড্ডা দিবে, তাও এত রাতে? মায়া শোয়া থেকে উঠে বসল এবং বিরক্তকর কণ্ঠে বলল, ঠিক হয়েছে, আরও করো অভিনয়। এখন গিয়ে ভাইয়া অন্য কারোর সাথে সময় কাটাক, আর তুমি শুয়ে নাক ডাকো। বোনের কথা শুনে আলো খেকিয়ে উঠল, চুপ কর বেয়াদব। মায়া মুখ বেংসি কেটে বলল, যেদিন তোমার বরকে অন্য কেউ ছিনিয়ে নিবে তখন ঢং করার মজা বুঝবে। আলো রাগে গজগজ করতে করতে বিছানা থেকে নামতে নামতে বলল, তোকে আমি পরে দেখে নিচ্ছি মীর জাফরের চাও। আলো ড্রয়িং রুম থেকে শুরু করে ছাদ পর্যন্ত ঘুরে এলো। পুরো বাড়িতে ভূতের মতো একটা চক্কর দিয়েও দুজনকে দেখতে পেল না। তার মানে কি তারা কোনো রুমে আছে? হতে পারে, কারণ সে তো বাইরে কাউকে খুঁজে পেল না। মেয়েটা আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজেদের রুমের সামনে এসে দাঁড়ায়, কিন্তু দরজা খুলে ভেতরে যায় না, বরং দরজার মাঝে কান ঠেকিয়ে আড়ি পাতার চেষ্টা করলো এবং সঙ্গে সঙ্গে ধপাস করে উপর হয়ে ফ্লোরের মাঝে মুখ থুবড়ে পড়ল। আচমকা এমন হওয়ায় আলো হতভম্ব হয়ে গেল। সে মুখের সামনে থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে মাথা তুলে উপরে তাকায়। আধার দু হাত বুকে বেঁধে তীক্ষ্ণ চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। আলো শুকনো ঢোক গিলে ওঠার চেষ্টা করতেই শুনতে পেল, এখানে কি আর দরজা পাড়ার মহিলাদের মতো আড়ি পাচ্ছিলে? আলো উঠে দাঁড়িয়ে ভালো করে রুমের চারিদিকে নজর বুলিয়ে নিল। আধার সেটা লক্ষ্য করে বলল, কেউ নেই। আলো হাসার চেষ্টা করে বলল, টোনাটুনিকে দেখতে এসেছিলাম। আর দরজায় আড়ি পাতবো কেন? আমি তো খুলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আপনিই খুলে ফেললেন, হে হে। কথাগুলো বলে আলো তড়িঘড়ি করে পিছনে ফিরে দৌড় দিতেই আধার ঝড়ের বেগে এসে দরজা বন্ধ করে দিল। ফলস্বরূপ ধরাম করে বেচারির কপালে ঠুকে গেল দরজায়। আলো দুহাতে কপাল চেপে ধরে মৃদুস্বরে আর্তনাদ করল, আহ, ব্যথা পেলাম তো। আপনি ইচ্ছে করে আমাকে হার্ট করছেন। আমি দরজায় কান পাততে বলেছিলাম, নাকি চোরের মতো পালিয়ে যেতে বললাম? তুমি নিজের দোষ, ব্যথা পেলে আমার কি? আলো পিছনে ঘুরে ছলছল চোখে তাকিয়ে থেকে বলো, হ্যাঁ, এখন তো এটাই বলবেন। আমি আপনার কে হই? আমি ব্যথা পেলাম নাকি পেলাম না তাতে আপনার কি যায় আসে? আপনি তো আপনার মীরাকে নিয়েই ব্যস্ত। তাই তো এত রাতে ওই মেয়েটার সাথে আড্ডা দেওয়ার প্ল্যান করেছেন। বউ একটু দূরে যেতে না যেতেই আপনি অন্য মেয়েদের কাছে যাওয়া শুরু করেছেন। তাই এখানে কি করছেন? যান না যান, ওই মেয়েটার কাছে যান। আমি সকাল হলেই বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, সকালে যদি নিজ পায়ে দাঁড়াতে পারো তাহলে যেও। আলো অবাক কণ্ঠে শুধালো, এখন কি আমার পাও ভেঙে দেবেন? হুম, জাস্ট আদর দেব। আলো চমকে উঠল। উল্টো দিকে ঘুরে দ্রুত হাতে দরজা খুলতে চাইলে তার হাত চেপে ধরল আধার এবং অন্য হাতের জায়গায় হলো তার কোমর। উন্মুক্ত ঘাড়ে নরম ঠোঁটের স্পর্শ পেয়ে আরও শরীর কেঁপে উঠল। সে দুহাতে পরনের জামা খামচে ধরে চোখ বুজে নিল। আধার মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে গিবাদেশে মুখ ডুবিয়ে চোখ খেতে খেতে ফিসফিসিয়ে পড়ল, তুমি না ঘুমিয়েছিলে? আর তোমার তো ভাল্লুকের মতো ঘুম, তাহলে এত তাড়াতাড়ি ঘুম ভাঙল কি করে? আলোর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে। সে ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, ছাড়ুন, আমি বোনদের কাছে যাব। যাবে তো, তবে কাল। কথা বলে অর্ধাঙ্গিনীকে পাজা কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে যেতে পুনরায় হিসিয়ে বলল, তুমি নিচ থেকে এলেও এখন যাবে আমার ইচ্ছাতে। যান। পিঠের নিচে নরম বিছানার স্পর্শ পেয়ে আলো চোখ পিটপিট করে বলল, আমি যাব না বাপের বাড়িতে। আধার ঠোঁট প্রসারিত করে হাসল। ঝুঁকে এসে অর্ধাঙ্গিনীর ললাটের মাঝে ভালোবাসার পরশ এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি চাইলেও আমি যেতে দেব না। বন্দি করে রাখবেন? দরকার হলে তাই করব। আমি কিন্তু মামলা দেব আপনার নামে। নো প্রবলেম যান। বউকে নিজের কাছে রাখার জন্য যদি জেলে যেতে হয় সেটাও মঞ্জুর। আলো মনে মনে হেসে ঘাড় কাত করে বলল, আমি আপনার উপর রেগে আছি। আধার নিঃশব্দে মেয়েটার উন্মুক্ত গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলল, আই নো। আর এটার জন্যই তুমি এখন ঘুমানোর নাটক করছিলে, সেটাও জানি। একটু থেমে পুনরায় আওড়ালো, আমার হৃদয় জুড়ে শুধু একমাত্র নারীর বসবাস, আর সেটা হচ্ছে তুমি, শুধুই তুমি।
এর বাইরে আমি অন্য কাউকে ভাবতেও পারি না। যেখানে তোমাতেই আমার সুখ, শান্তি, এভরিথিং, সেখানে অন্য কোনো নারীকে আমার প্রয়োজন নেই। তুমি আমার মানসিক শান্তি আর মন পিঞ্জিরায় ছোট্ট দুষ্টু পাখি। এক জীবনে তোমাকে ছাড়া আমার আর কিছু চাই না, কিছুই না। আলো মুগ্ধ হয়। এই লোকটার বলা কথাগুলোতে জাদু আছে, সাথে ভীষণ মায়া, যার কারণে সে বারবার লোকটার প্রেমে পড়তে বাধ্য হয়। আলো মুচকি হেসে দুহাত স্বামীর উদম পিঠে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, কিন্তু আপনাকে ছাড়াও যে আরেকজন চাই। অর্ধাঙ্গিনীর মুখে এমন কথা শুনে আধা চট করে মাথা তুলে চোখে চোখ রাখল। তারপর চোয়াল শক্ত করে মেয়েটার দু গাল চেপে ধরে মুখটা এগিয়ে নিয়ে এসে হিসিয়ে বলল, কি বললে তুমি? আরেকবার বলো। আলো গালের ব্যথায় ছটফটিয়ে উঠে বলল, আমার আমার আপনার অংশকে চাই, মানে বেবি চাই আমার। আধারের চোখের চাহনি শীতল হয়, হাতের বাঁধনও ঢিলে হয়ে যায়। সে ঠোঁটের কোণে শক্ত চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, এটা প্রথমে বললেই হতো। শুধু শুধু আমার হার্টবিট বাড়িয়ে দাও। আর বেবি নেওয়ার প্ল্যানিং করব তোমার লেখাপড়া শেষে। নয়তো দেখা যাবে তোমরা দুজন মিলে আমাকে পাগল করে দিয়েছো। যেখানে আমি তোমাকেই সামলাতে পারি না, সেখানে আবার তোমার বিচ্ছু অংশ। নো ওয়ে। এখন আমার দোষ আর আপনি মনে হয় খুব ভালো। কোনোভাবে যদি আপনার কার্বন কপি ডাউনলোড হয়, তাহলে আমি বনবাসে চলে যাব। কারণ আপনারা দুজন মিলে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলবে। বাকি ঝগড়াগুলো তুলে রাখলাম, কাল মনে করে দিও। তারপর এটা নিয়ে কথা বলা যাবে। এখন ভদ্র মেয়ের মতো স্বামীর আদর গ্রহণ করো। আলো আর ভদ্র, সে তো হাত পা নিয়ে মানুষটাকে ঠেলতে ঠেলতে ঝাঁঝালো কণ্ঠে বলল, লাগবে না আপনার অসভ্য আদর। আপনি বরং আমার লেখাপড়া শেষ হলেই কাছে আসবেন। আধার কোনো বাধা মানলেন না। সে তার অর্ধাঙ্গিনীকে চুমুতে ভাসিয়ে দিল। নরম ঠোঁটের অজস্র ভেজা চুমুতে আলো এক সময় লাজুকতার মতো নয়ে পড়ল। তার পেটে সুরসুরি লাগছে, সে হাসি চেপে রাখতেও পারছে না। ফলস্বরূপ খিলখিল করে হেসে উঠল। আধার অবাক হয় না, কারণ সে মেয়েটার সব রকম অদ্ভুত কাণ্ডে অভ্যস্ত হয়ে গেছে। তাই তো ইচ্ছে করে পায়ের তালুতে সুরসুরি দিল। অন্যদিকে স্বামী এহেন কাজে আলো হতভম্ব হলো। একই সাথে পুরো রুম কাঁপিয়ে হাসতে হাসতে বিছানার মাঝে গড়াগড়ি খেতে খেতে মানুষটার 14 গোষ্ঠী ধুয়ে দিল। আধার পা ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, আমার 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু আপনিও পড়েন ম্যাডাম। হাসার ফলে আলোর চোখের কোণে অশ্রু জমেছে। সে জোরে জোরে শ্বাস নিতে নিতে বালিশ দিয়ে লোকটাকে মেরে চেল্লিয়ে উঠল, আপনার কপালে বউ জুটবে না। আধার বালিশটা কেড়ে নিয়ে মেয়েটার মাথার নিচে গুজে দিয়ে কাছে এসে ঠোঁটে ঠোঁট চেপে ধরে ফিসফিসিয়ে বলল, আপনার মতো একটা মারকুটে বউ থাকলেই যথেষ্ট। এর বাইরে আর কারোরই প্রয়োজন নেই, মিসেস আধার খান। নতুন দিনের নতুন সকালের আগমন ঘটেছে। পরিবারের সবাই মিলে একসঙ্গে নাস্তা করতে বসেছে। ডাইনিংয়ে সবাইকে দেখা গেলেও আধার ও আলোকে দেখা গেল না। শেফালির মাধ্যমে ডাকা হয়েছিল, কিন্তু রুমের ভেতর থেকে কারোর সাড়া শব্দ না পেয়ে চলে এসেছেন। হয়তো ঘুমিয়ে আছে, তাই আর বিরক্ত করেনি কেউই। ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা ছেয়ে আছে। মাঝে মধ্যে সুবহান খানের সাথে মতিউর রহমান ও মাহবুব রহমান টুকটাক কথাবার্তা বলেছেন। ওনারা আজই চলে যাবেন, কারণ ওনাদের তো কাজ কাম আছে। তারপর ছায়াও সবে ভার্সিটিতে উঠেছে। মেয়ের ইচ্ছে ছিল বড় বোনের ভার্সিটিতে পড়ার, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেছে। অগত্যা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে। মায়ার পাশে ছায়া বসে থেকে খাবার খাচ্ছে আর সামনে বসা ব্যক্তিকে দেখছে। লোকটা মাথা নিচু করে চুপচাপ নাস্তা করছে। একবারের জন্য মুখ তুলে কোনো দিকে তাকায়নি, শুধু রাত ভাইয়ের সাথে একটু কথা বলেছিল। তারপর থেকেই মুখে কুলো পেটে বসে আছে। মৃন্ময় পানি খেয়ে সবজি নিতে চাইল। সে হাত বাড়ানোর আগেই কেউ একজন পাত্রটা এগিয়ে দিল তার সামনে। মৃন্ময় মাথা তুলে সামনে তাকায়। একজোড়া মায়াবী চোখের সাথে দৃষ্টি বিনিময় হতেই সে নজর সরিয়ে নিল। এই পুচকে মেয়েটা বুঝলে কিভাবে সে সবজি নিতে চাচ্ছিল, নাকি মন পড়তে পারে? মৃন্ময় আবারও মেয়েটার দিকে তাকায়। গতকাল তার সাথে অনেক গল্প করেছে। মেয়েটা কবে থেকে তাকে চেনে, কবে ফ্যান হয়েছে, কবে তার গানে আসক্ত হয়েছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু বলেছে। আর সে প্রথম মনে হয় বনবেতিতে এই মেয়েটার সাথে বসে ঘন্টার পর ঘন্টা কথা বকাবকি শুনেছে। এই মেয়েটা এত কথা বলতে পারে, উফ, একদম নিজের বড় বোনের মতো হয়েছে। প্রথম সাক্ষাতেই তাকে কোনো মেয়ে এইভাবে ধুয়েছে।
তাও তারই বন্ধুর বউ ওরফে ভাবিজান। সে বুঝে গেছে এরা দুজন ভীষণ সাংঘাতিক। সবার নাস্তা করা শেষ হতেই আধার সিঁড়ি বেয়ে আস্তে ধীরে নেমে এলো। আলেয়া রহমান মেয়েকে দেখতে পেয়ে কপাল কুঁচকালেন। তার মানে তার মেয়েটা এখনো দেরিতে ঘুম থেকেই ওঠে। মেয়েটা আস্তে একটা অলস, সাথে ঘুম কাতুরে। আধার চুপচাপ এসে নাস্তা করতে লাগলো। মাংসের ঝোল ঠোঁটের কোণে একটু লাগতেই জ্বলে উঠল। সে টিস্যু দিয়ে কেটে যাওয়া রক্তিম ঠোঁট মুছে নিল। পাজে মেয়েটা ইচ্ছে করে কামড় দিয়েছে, আর একটু হলে তার গালেও লাভ বাইট দিত। ভাগ্যিস আগে মেয়েটার পরিকল্পনা বুঝতে সক্ষম হয়েছিল, নয়তো আজ আর কাউকে মুখ দেখাতে পারত না, মাস্ক পরে থাকতে হতো। তহমিনা খান চেয়েছিলেন কিছু বলতে, কিন্তু বলতে পারলেন না বড় ছেলের কঠিন চেহারা লক্ষ্য করে। ছেলেটা ভীষণ রেগে আছে তার উপর, এবং এই রাগ করে থাকাটাও একদম স্বাভাবিক। তিনি না বুঝে সুঝে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন, তাই তার কোনো রকম অশান্তি করেনি, কারণ তিনি চান না এ বাড়ি থেকে আধার চলে যাক। নিজের স্বার্থের জন্য হলেও ওনার বড় ছেলের এ বাড়িতে থাকাটা জরুরি, নয়তো এত এত সুখ বিলাসিতা কিভাবে পাবেন? ছেলেটা চলে গেলে কি আর তাদের খরচ বহন করবে? তখন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, তাদেরকে দেখার আর সময় হবে না। তাই আপাতত পরিবেশ শান্ত রাখতে হবে, নয়তো তীরে এসে সব ডুবে যাবে। এটাকে বাপের বাড়ি পেয়েছো যে দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবে? তোমার শাশুড়ি সকাল থেকে একা একা সব দিক দেখছেন, আর তুমি বাড়ির বড় বউ হয়ে কিনা ঘুমাচ্ছ? এই শিক্ষা দিয়েছি তোমাকে? আলো থমথমে মুখে মায়ের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে আছে। সে মাত্রই ঘুম থেকে উঠে গোসল নিয়ে বাইরে এসেছিল। তখনই আলিয়া রহমান তার সামনে হাজির হন, আর মেয়েটাকে কিছু কথা শোনান, কারণ তিনি চান না অন্য কেউ ওনার মেয়েকে কথা শোনানোর সুযোগ পাক। হাজার হোক এটা তার শ্বশুরবাড়ি, বউয়ের দায়িত্ব পালন করতেই হবে। যেখানে আজ ভারী ভর্তি মেহমান, আর সেখানে মেয়েটা ঘুম থেকে উঠল দুপুরবেলায়। কে কি ভাবছে কে জানে। এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? নিচে গিয়ে শাশুড়িকে সাহায্য করো। আলো ঠোঁট উল্টে কিছু বলতে যাবে, তখনই পেছনে ভেসে এলো কিছু বাক্য। আপনার মেয়েকে কাজের মেয়ে হিসেবে নিয়ে আসিনি মা, ও বাড়ির বড় বউ হওয়ার আগে আমার বউ। এটা তার শ্বশুর বাড়ি বলে এই না যে নিজের সুখ শান্তি, ঘুম, ইচ্ছে অনিচ্ছে, চাওয়া পাওয়া, স্বাধীনতা বিসর্জন দিবে। অগত্যা আমি বেঁচে থাকাকালীন হতে দেব না। কাজ করার জন্য লোক রয়েছে, দরকার হলে আরও দুজনকে রাখবো। এই খান বাড়ি শুধু আমার নয়, আপনার বড় মেয়েরও। ও যেভাবে থাকতে পছন্দ করে সেভাবেই এখানে থাকবে। আর আপনার মেয়ে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করে। আপনাদের ওখানে থাকাকালীন যেটা যেটা করেনি তার সবটাই এখানে এসে করেছে। বলতে পারেন আমার বউ সব দিক থেকে একদম পারফেক্ট। ছেলেটার কথা শুনে আলিয়া রহমান মুগ্ধ হলেন। তিনি তো তার বড় মেয়ের জন্য এমনই একজনকে চেয়েছিলেন, যে মানুষ তার মেয়েটার পাশে থাকবে, তাকে বুঝবে এবং সমস্ত পাগলামি সহ্য করবে, কারণ তিনি তার মেয়েকে ভালো করে চেনেন মেয়েটা কেমন। আলিয়া রহমান একগাল হেসে ছেলেটার সামনে এসে শান্ত গলায় বলল, আমার মেয়ে ভাগ্যবতী, তোমার মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছে। হুম, আপনার মেয়ে নয় মা, বলুন আমি ভাগ্যবান যে কিনা আপনার বড় মেয়েকে পেয়েছে। আলিয়া রহমান হাসলেন। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, অনেক সুখী হও বাবা, আর আমার মেয়েটার পাশে সারা জীবন থেকো। ইনশাআল্লাহ মা, আপনার মেয়ে চাইলেও ওকে কখনো ছাড়বো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আলিয়া রহমান হেসে সেখান থেকে চলে গেলেন। তখন আলো এসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, ভালোই তো শাশুড়িকে পটাতে পারেন দেখছি। আধার মেয়েটার কোমর চেপে ধরে আরও ঘনিষ্ঠ করে নিয়ে ফিসফিসিয়ে বলল, আপনার মা শুরু থেকেই আমার সাথে ছিল, ওনাকে আলাদা করে আর পটাতে হয়নি। আলো কিছু না মানুষটার কেটে যাওয়া ঠোঁটের দিকে তাকায়, তারপর আস্তে করে বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটে স্পর্শ করলো। ব্যথা? একটুও না। তাহলে আরেকবার দেই? আধার এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তুমি এই কামড়াকামড়ি ছাড়া আর কিছু পারো না? আলো হেসে স্বামীর নাকের সাথে নাক ঘষাঘষি করে বলল, না, আমার সাথে থাকতে হলে কামড় খেতেই হবে মিস্টার। আধার বাঁকা হেসে বলল, আর আমার কাছে থাকতে হলে আপনাকে প্রতিদিন কষ্ট সহ্য করতেই হবে মিসেস খান। আলো স্বামীর লাল হয়ে ওঠা ঠোঁটে চুমু খেয়ে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, সকল কষ্ট মঞ্জুর, তবুও দিন শেষেই আপনিটাকেই চাই।
ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। রহমান পরিবারের সবাই বিদায় নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছেন। এখন মৃন্ময় ও মীরা সবার থেকে বিদায় নিল। আই হোপ অতীত ভুলে নিজের জীবনকে আর একটা সুযোগ দিবি। মীরা গাড়িতে বসছে আর মৃন্ময় বাইরে দাঁড়িয়ে আধারের সাথে কথা বলছিল। বন্ধুর কথা শুনে মৃন্ময় চাবির রিং আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আধার দুদিকে মাথা নাড়িয়ে কঠোর প্রতিবাদ করল, ভুল, ম্যারিড লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। তোর কপালে ভালো বউ জুটেছে তাই বেস্ট লাইফ মনে হচ্ছে, নেগেটিভ কেউ জুটলে বুঝতি বিয়ের আসল মজা। তুই মুভ অন করবি কিনা সেটা বল। তোর শ্যামা পাখির মতো কাউকে পেলে ভেবে দেখব। আধার কিছু একটা ভেবে আনমনে বলল, একজন আছে। মৃন্ময় কপাল কুঁচকে জানতে চাইল, কে? আধার কিছু বলতে যাবে তখনই সেখানে রাত এসে উপস্থিত হয়। ভাইকে দেখে আর কিছুই বলল না। রাত মৃন্ময়ের সাথে টুকটাক কথা বলল। একসময় মৃন্ময় ও মীরা তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। কেটেছে মাসের পর মাস। এই 3 মাসে বদলে গেছে অনেক কিছু। আধার আর আলোর সম্পর্ক আগের থেকেও গভীর হয়েছে। মেয়েটা আগের মতো রয়ে গেলেও আধার অনেক পরিবর্তন হয়েছে। এক সময় যে মানুষটা সামান্য হাসাহাসি করতো না, এখন সেই মানুষটাই কথায় কথায় বউয়ের সাথে হাসাহাসি করে। তাদের দুজনের ঝগড়াঝাঁটি খুনসুটি পুরো খান বাড়িকে মাতিয়ে রাখে। আধার বাইরের জগতে ভিন্ন হলেও সে তার বউয়ের কাছে সম্পূর্ণ আলাদা এবং একান্তই একজন প্রেমিক পুরুষ। সময়ের সাথে সাথে তার জীবনের কালো অধ্যায়গুলো মুছে যেতে শুরু করেছে, আর অন্ধকার জীবনে এক মুঠো চাঁদের আলোর মতো মেয়েটা এসে আলোকিত করে দিয়েছে। এক সময় এলোমেলো জীবনের থেকে পালাতে চেয়েছিল, আর এখন সেই জীবনের মাঝে বড্ড থাকতে ইচ্ছে করে। অর্ধাঙ্গিনীর হাতে হাত রেখে বাকি পথটা একসঙ্গে পার করতে চায়। নিজের শেষ নিঃশ্বাস অবধি মেয়েটাকে ভালোবেসে যেতে চায়। ছেলেটার পরিবর্তনে সবচেয়ে বেশি খুশি হয়েছে সুবাহান খান। উনি তো এতগুলো বছর এই দিনটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এবং সেটা পূরণও হয়েছে। তিনি সবসময় চেয়ে এসেছেন তার বড় নাতি ভালো থাকুক, সুখে থাকুক এবং তাকে কেউ একজন খুব করে ভালোবাসুক। নিজের ভালোবাসা দিয়ে ছেলেটার সব কষ্ট দূর করে দিক। ওনার চাওয়া ওপরওয়ালা পূরণ করেছেন। এখন তার ছন্নছাড়া নাতিকেও কেউ একজন নিজের থেকেও বেশি ভালোবাসে, আর সে মানুষ হচ্ছে তার নাত বউ। তিনি বেছে বেছে নিজের নাতের জন্য সঠিক মেয়েই খানবাড়ির বড় বউ বানিয়ে নিয়ে এসেছেন। এত এত সুখের মাঝেও দুঃখ রয়েছে। 1 মাস আগে তহমিনা খান বাপের বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেন এবং নিজের এক পা হারিয়ে ফেলেন। ভাগ্য ভালো হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন, নয়তো তহমিনা খানকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতেন। আধার এত মাস পরেও ছোট মায়ের সাথে স্বাভাবিক হয়নি, তবে সে নিজের দায়িত্ব পালন করে গিয়েছে। ওনাকে দেখাশোনা করার জন্য দুজন মানুষও রেখেছে। আলো সেবা যত্ন করতে চাইলে সে কিছু কঠিন বাক্য শুনিয়েছিল মেয়েটাকে, কারণ সে ওই দিনের জঘন্য অপরাধ ভুলে যায়নি। তবুও সে চেষ্টা করেছে বড় ছেলে হিসেবে দায়িত্ব পালন করার। খুব দরকার ছাড়া তহমিনা খানের সাথে কথা বলে না। বর্তমানে পুরো সংসারের দেখাশোনা করে আলো। রাতেরও মধ্যেও বেশ ভালোই পরিবর্তন এসেছে। ছেলেটা আজকাল বড় ভাই দাদাজানের সাথে মসজিদেও যাওয়া শুরু করেছে, যাকে বলে এক কথায় ভদ্রলোক তৈরি হয়েছে। আর এতে আধার ওপরওয়ালার কাছে লাখো শুকরিয়া আদায় করে। অবশেষে তার ছোট ভাইয়ের মাথায় সুবুদ্ধি এসেছে। সে তো কম চেষ্টা করেনি ভাইকে ভালো পথে নিয়ে আসার জন্য, কিন্তু ছেলেটার গায়ে বিদেশি হাওয়া লেগেছিল। খারাপ কিছু ছেলেদের গলা পালায় পড়ে যাবে থেকে নেশা করা শুরু করেছিল। ঠিক তবে থেকেই নষ্ট হয়ে গেছে। তারপরও খোলামেলা পরিবেশে আরও বিগড়ে গেছিল, কিন্তু এখন একটু দেরিতে হলেও নিজেকে শুধরে নিয়েছে। এমনকি তার বউকে ভাবি বলে ডাকে, তবে তার সামনে বোম্বাই মরিচ ছাড়া তাকে ডাকে না। ছেলেটা আজকাল ভীষণ জ্বালায় তাকে। হাই চাশমিশ। খুব পরিচিত কণ্ঠস্বর শুনে ঈশিতা মাথা তুলে সামনে তাকায় এবং বলে, বাই পটেটো। রাত হাসল, হাতে থাকা কফির মগ বাড়িয়ে দিল। ঈশিতা সেটা নিয়ে ইশারা করে বসতে বলল। রাত সামনের চেয়ারে বসে মেয়েটার ল্যাপটপ নিয়ে দেখলো কী কাজ করছে। যেহেতু সে সিনিয়র আর কাজের অভিজ্ঞতাও রয়েছে, তাই নিজেই ফাইলটি রেডি করতে শুরু করলো। ঈশিতা চেয়ারে ক্লান্ত শরীরটি এলিয়ে দিয়ে কফির মগে চুমুক দিয়ে সামনে বসা মানুষটার দিকে তাকায়।
তারা দুজন এখন খুব ভালো বন্ধু। প্রথম প্রথম একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। সে একসময় যাকে চিনতো না জানতো না, আর আজ সেই মানুষটাকেই মনের সব কথা বলে। ছেলেটা অন্যর চোখে কেমন তা জানে না, তবে তার চোখে ভীষণ ভালো, একদম অন্যরকম। যাকে সে ঝগড়ার মাঝে থাপ্পড় মারলেও কিছু মনে করে না, শুধু সাপের মতো ফুসফুস করে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু সূর্যের আলো ফুটতে না ফুটতে তার বাড়ির সামনে বাইক নিয়ে হাজির। সে তখন বারান্দায় দাঁড়িয়ে থেকে ছেলেটার মজা নিত অনেক। একবার তো পানি ফেলে গোসলও করে দিয়েছিল। সে মানুষটাকে এত এত জ্বালায়, অথচ মানুষটা কখনো বিরক্ত হয়নি, বরং তার সব কিছুতে খুশিই হয়। যেদিন স্যারের কাছে ধরা পড়ব, সেদিন আমাদেরকে ঘাড় ধরে বের করে দিবে। রাত কাজ করতে করতে কফির মাগে চুমুক দিয়ে শান্ত গলায় বলো, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়াটা কি অস্বাভাবিক কিছু? জব চলে গেলে কি করব আমি? কেন, বিয়ে করে সংসার করবে? বিয়ের কথা শুনে সে তার মুখটা মলিন হয়ে গেল। সে তাচ্ছিল্য সুরে বলল, সবার কপালে সব কিছু থাকে না। রাত একটু থেমে পুনরায় আওড়ালো, ছোট বোনকে বিয়ে দিতে হবে, তারপর ভাইটার লেখাপড়া শেষ হলে ও নিজের ক্যারিয়ার করলে, তারপর না হয় আমি নিজের জীবনের কথা ভাববো। ততদিনই বুড়ি হয়ে যাবে তুমি। সমস্যা নেই, একাই না হয় জীবনটা পার করে দেব। বিয়ের পরেও তো এসব করতে পারো না, মানে তোমার তো একটা জীবন রয়েছে। বিয়ের পর যদি স্বামী জব করতে না দেয়, নিজের মা ভাই বোনদের দেখাশোনা না করতে দিলে, তখন? সবাই তো আর এক নয় ইস্যু, একবার চেষ্টা করে দেখতে পারো, ইনশাল্লাহ ভালো কাউকে পাবে। ঈশিতা কফি শেষ করে টেবিলের উপর মগ রেখে বলল, আমার কথা বাদ দাও, এখন বলো তুমি কবে বিয়ে করছো? আমার অতীত জানলে বাঙালি মেয়েরা জুতো মেরে চলে যাবে। এ কথা শুনে শীতের শব্দ করে হেসে উঠল। অন্যদিকে রাতের হাত জোড়া কিবোর্ডের উপর থেমে গেছে। সে অপলক নয়নে হাসতে থাকা রমণীর পানে তাকিয়ে রইল এবং বিড়বিড় করে বলল, তোমার হাসি খুব সুন্দর। আলো চকলেট খেতে খেতে বাগানে এলো। টুনাটুনি কচি ঘাস খাচ্ছে আর এদিক সেদিক লাফালাফি করছে। সোবাহান খান দোলায় বসে থেকে চা খাচ্ছে, আর আধার স্যার সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে বোনের সাথে। একটু আগে ভার্সিটি থেকে ফিরেছে লোকটা। হাঁটতে হাঁটতে হঠাৎই আলোর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি চকলেট খেয়ে নিয়ে পা থেকে নুপুরজোড়া খুলে ওড়নার আঁচলে বেঁধে রেখে দিল। সে আগের মতো আর ভুল করতে চায় না। খুবই সাবধানে পা টিপে টিপে এগোতে লাগলো। মেয়েটার হাবভাব দেখে সুবাহান খান হাসলেন, তবে কিছুই বললেন না, কারণ তিনি সবসময় মেয়েটার দলে। আলো স্বামীর পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে রাখলো। এই বজ্জাত লোকটা গতকাল তাকে বাথটাবে পানিতে ফেলে দিয়েছিল, তাও মাঝরাতে। তাই এখন সেটা প্রতিশোধ নেওয়ার পালা। সে মনে মনে শয়তানি হাসি দিয়ে ধাক্কা দিতে যাবে, তখনই আধার পিছন থেকে মেয়েটার মাথা চেপে ধরে সুইমিং পুলের পানিতে ফেলে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে সোবহান খানের হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। তিনি আঁতকে উঠে নীলসে পানির মাঝখানে তাকালেন। বেচারি পানি খেতে খেতে অবস্থা খারাপ। কোনো মতে দেয়াল ধরে ভেসে উঠে হতভম্বের মতো স্বামীর দিকে তাকায়। লোকটা যেমন কিছু করবে ভাবতেই পারেনি। সে চোখ মুখ মুছে কাশতে কাশতে দাদাজানের দিকে ছলছল চোখে তাকায়। নাকে মুখে পানি ঢুকে চেহারা রক্তিম হয়ে উঠেছে। সোবহান খান তড়িঘড়ি করে ছুটে এলেন। এটা কি করলে তুমি? মেয়েটাকে ফেলে দিলে কেন? আধার কল কেটে কপাল কুঁচকে বলল, তোমার নাত বউ যে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল তখন, তুমি তো সবটা দেখে চুপ করেছিলে। ধরা পড়ে সোবহান খান এদিক ওদিক তাকাতে তাকাতে বলেন, তাই বলে অসময়ে মেয়েটাকে পানিতে ফেলে দিবে? তুমি আমার দাদা নাকি ওর দাদা? ওর দাদা ইয়ে না, মানে তোমাদের দুজনেরই। আধার শান্ত চোখে দাদাজানের দিকে তাকায়। সোবহান খান চলে যেতে যেতে বলেন, মেয়েটাকে নিয়ে এসো। আধার ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলল, তুমি ভালো হবে না তাই না? আলো কিছু না বলে সুইমিং পুল থেকে উঠে এলো। তারপর জানতে চাইলো, আমি তো নূপুর খুলে রেখেছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? আধার এগিয়ে আসতে আসতে স্বাভাবিক গলায় বলল, তোমার শরীরের ঘ্রাণ টের পেয়েছিলাম।